Borbat produce it was not my dream, it was my husband's dream. গল্পটা নিয়ে বসেছি, তখন আমাদের ছিল আমরা 4.5-5 কোটির উপরে কাজ করব না। আমরা যখন 5th স্ক্রিপ্টে, তখন বরবাদের বাজেট অলরেডি ডাবল হয়ে গেছে। আপনি যদি বরবাদ নিয়ে কোনো কমেন্টস পড়েন, ম্যাক্সিমামই থাকবে যে আমরা ভায়োলেন্সটা অনেক বেশি চাই, আমরা অনেক বেশি অ্যাকশন চাই, সাকিব ভাইকে আমরা ফাইট করতে দেখতে চাই, অন্যরকম একটা রূপে দেখতে। এগুলোই কিন্তু কেউ কিন্তু বলে না সাকিব ভাইকে রোমান্স করতে দেখতে চাই, কারণ আমার অডিয়েন্সের কাছে কিন্তু এখন নেটফ্লিক্স পৌঁছে গেছে, ইউটিউব আছে, তো তারা কিন্তু কম্পেয়ার করবে তারা যা দেখছে, তারা ওটাই চাইবে। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেতে শাহরুখ আর কাজলের জায়গায় হু ডু ইউ ইমাজিন? সাকিব, ইদিকা, নুসরাত ফারিয়া। গ্ল্যামারাস। এখন যদি পিছে তাকাও এন্টায়ার লাইফে, which was the best decision of your life? Marrying my husband. Assalamu alaikum, welcome to the other side of Aisha Rushdi. ওয়ালাইকুম সালাম, and thank you so much for inviting me. My pleasure. আপনাকে ইন্ট্রোডিউস তো মনে হয় না এখন আর করতে হবে। ইউ হ্যাভ ক্রিয়েটেড একটা নতুন হিস্ট্রি ইন বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে উইথ দ্য মেগা ব্লকবাস্টার মুভি বরবাদ। তো আমি কিন্তু ফ্যাসিনেটেড যখন আমি শুনলাম যেটা প্রডিউসার একজন ফিমেল। আমি জানি না বাংলা সিনেমায় আর কোনো ফিমেল প্রডিউসার আছে কিনা, যদি থেকেও থাকে আমি বিলিভ এত বড় হিট মুভির প্রডিউসার বোধহয় নাই। না, প্রডিউসার তো ডেফিনেটলি আছে ফিমেল প্রডিউসার, বাট আসলে আপনার মডেস্ট হতে হবে, ইউ ক্যান সি ইট, ইউ ক্যান সে ওন ইট। আসলে মানে হিট প্রডিউসার, নন হিট প্রডিউসার আমি জানি না, বাট ডেফিনেটলি মহিলারা আছেন, ফিমেল প্রডিউসার আছেন, এবং তারাও ভালো কাজ করেছেন। তবে তারা হয়তো আমার মতো এত সামনে আসে না, রাইট, বাট ওনারা ভালো কাজ করেন। না অবশ্যই ওনারা ভালো কাজ করে, বাট সামটাইমস কারো ইউনিকনেসের জন্য দে স্ট্যান্ড আউট। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আপনি ব্লেসড, আর আপনার ট্যালেন্টও আছে, দ্য ভিশন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আপনার লাইফ নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের দেশে কিন্তু কিছু ট্যাবু, কিছু স্টিরিওটাইপ চিন্তা ভাবনা থাকেই। সেটা হচ্ছে যে মিডিয়াতে মেয়েরা কাজ করে না, করলে অ্যাক্ট্রেসই হবে, না হলে মডেল হবে। এই দুইটার বাইরে কেউ কিন্তু খুব একটা চিন্তা করে না। আমি মেয়ে ডাইরেক্টরও খুব কমই দেখেছি। আর অলসো এই যে একটা প্রিকনসিভ নোশন যে এই লাইনে, তাও আবার নাটক হলেও ঠিক আছে, আবার মুভি। সো আপনার কি এগুলো একটু মাথায় মানে চিন্তা করতে হয়েছে বা ফেস করতে হয়েছে যে কে কি ভাবলো? অ্যান্ড অলসো কখনো মডেল অ্যাক্ট্রেস চিন্তা না করে রাইট ইউ জাম্পড ইনটু প্রোডিউসিং? আমার আসলে ফ্যামিলিতে যেটা হয়, মানে আমাদের দেশে মেয়েদের জন্য যেটা, মানে সবাই তো এই ইন্ডাস্ট্রিটা একটু দেখতেই চায়, একটু ফ্যাসিনেটিং যে দেখি কি হয়। আমার অ্যাক্টিং বা মডেলিং এগুলো চাইতে বেশি ছিল আমার ফ্যামিলিতে। আমরা ফেস করি মেয়েরা যে কি হবে এখানে গেলে, কারণ আমাদের মিডিয়ার ব্যাপারে তো অনেক অনেক কথাই রটে বাইরে, যে এটা হয় ওইটা হয়, অনেক খারাপ কিছু হয়। তো আলটিমেটলি আমার সাথে যেটা হয়েছিল যে আমি যখন সিনেমাটা প্রডিউস করার কথা ভাবি, তখন আমার ফ্যামিলিতে কিছু বলেনি, কারণ আমার ফ্যামিলিতে আমার মা, আমার ভাই, এরা মোটামুটি অনেকটা ওপেন মাইন্ডেড, এরা এটা নিয়ে কোনো কিছু বলে না। বাট এক্সটেন্ডেড ফ্যামিলিজ যারা থাকে, তখন কিছু না কিছু তো কিছু লোকজন কিন্তু থাকেই যে একটা বলার জন্য যে ও এটা ভালো জায়গা না, কাজ করতেছে। এই কারণটাতে আমি প্রথমে একটু ইতস্তত করছিলাম যে করব কি করব না। আমি আমার হাজবেন্ডকেও বলছিলাম যে তুমি শিওর তো তুমি এটা করবো, কারণ আমি নিজেও চাচ্ছিলাম না যে এই ধরনের কথা হোক। তো আমাকে নিয়ে এমনিতেও অনেক অনেক কথা বলে, যেহেতু আমি ফরেনার বিয়ে করেছি। তো সেই কারণে আমি চাচ্ছিলাম না যে এটা নিয়ে আবার কোনো কথা হোক, আমাকে নিয়ে আরো কোনো কথা হোক। তো তখন ওনার একটাই কথা ছিল যে ওয়াই ডু থিঙ্ক অ্যাবাউট হোয়াট আদার পার্সন ইজ সেইং। তোমার এটা মানুষ তো বলবেই, মানুষের কাজই হচ্ছে বলা। কুছ তো লোক কহেঙ্গে, লোগো কি কাম হ্যায় কেহনা। তো উনি যেটা বলছিল, তোমার তো এটা বলবেই, তুমি এটা আটকাতে পারবে না, বাট দ্যাট শুডন্ট স্টপ ইউ। তো যখন আমার কাছে আমার যে লাইফ পার্টনার, উনি যখন আমাকে এই এনকারেজমেন্টটা দেয় যে মানুষ কি বললো সেটা আমার দেখার বিষয় না। আর আরেকটা ভয় আমার যেটা ছিল যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাকে অনেক সময় রাত পর্যন্ত কাজ করতে হয়, অনেক সময় অনেকের সাথে মিশতে হয়। তো এটা আমার হাজবেন্ড কিভাবে নিবে, উনি কি এটা অ্যালাউ করবে? কারণ মেয়েদের কিন্তু সবচেয়ে বড়, স্পেশালি ম্যারিড উমেনদের এটা একটা প্রবলেম থাকে যে আমি দেরি করে কাজ করতেছি, আমার অনেকের সাথে চলতে হচ্ছে, বসতে হচ্ছে, উঠতে হচ্ছে, অনেকটা সময় তাদের সাথে কাটাতে হচ্ছে। এটা কি আমার হাজবেন্ডকে, অনেক হাজবেন্ডরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করে না মোস্টলি, তো আমাদের দেশে সাধারণত। তো এটা আমার মধ্যেও একটু ছিল যে কি ভাববে, কি মনে করবে। বাট
তার একটাই কথা যে দেখো ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপে। তো আমি জানি তুমি এটা খুব ভালো মতোই জানো যে তোমার লিমিট কতটুকু বা তোমার বাউন্ডারিজ কোথায়। আর অ্যাজ লং অ্যাজ তুমি ফ্যামিলি মেনটেন করে দুটো মানে ওয়ার্ক লাইফ ফ্যামিলি লাইফ ব্যালেন্স করে চলতে পারছো, ওয়াই শুড আই হ্যাভ অবজেকশন? আর আমি কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না যদি উনি সাপোর্ট না করতো, একদমই। কারণ আমি এখন পর্যন্ত শুধু যে আমি প্রডিউসার, অ্যাজ এ প্রডিউসার তা কিন্তু না, আমি তো এর প্রডিউসার হওয়ার আগেও তো আমি কাজ করেছি। আমি অনেক লিস্টেড কোম্পানির সাথে কাজ করেছি মালয়েশিয়াতে। আমার ফার্স্ট জব যখন আমি শুরু করি আমার গ্র্যাজুয়েশনের পর, আমি একটা লিস্টেড কোম্পানিতে কাজ করতাম। তো তখনও মানে আমি তখনও তাকে আমার পাশে পেয়েছি, সবসময় হেল্প করা, কাজের জন্য হোক বা যে কোনো কিছুতে। তো আসলে এই যে আহ, আমাদের দেশের একটা থাকে মেয়েরা মিডিয়াতে কাজ করবে, ফ্যামিলি থেকে এক্সটেন্ডেড ফ্যামিলি থেকে কথা বলা, আশেপাশের লোকজনের কথা বলা, এই জিনিসগুলো না আসলে আমাদেরকে অনেক ডিসকারেজ করে। বাট যদি এমন একজন কেউ থাকে যে আপনাকে সবসময় এনকারেজ করছে যে এটা তুমি করতে পারো, এটা তোমার, এটা হচ্ছে আমার স্কিল, এটা এই কাজটা আমি করতে জানি, যদি এই স্কিলটাকে আমাকে কেউ এনকারেজ করে, আমার মনে হয় যে কে কি বললো সেটা দেখার বিষয় না। কারণ এন্ড অফ দ্য ডে যে যে আমাকে বলছে সে কিন্তু, আমি যদি কোনো কিছু করি আর না করি, সে কিন্তু আমার পাশে থাকবে না। তো আমার পাশে যারা আছে তারা আমি ভালো কিছু করলেও থাকবে, খারাপ কিছু করলেও থাকবে, তারা সবকিছুতেই থাকবে। আর যারা কথা বলে তারা কথা বলেই যাবে। তো এটাকে ইগনোর করতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে উই হ্যাভ টু ইগনোর অল দোজ পিপল অ্যান্ড হ্যাভ টু ডু সামথিং উইচ ইউ লাইক। আমরা তো জীবনে একবারই বাঁচি। তো এই এতটুকু ছোট্ট জীবনেও যদি কে কি বললো, কে কি ভাবলো, এত এত কিছু নিজে চিন্তা করতে থাকি, তাহলে আসলে আমরা কোনো কিছুতেই এগোতে পারবো না। আর সারাক্ষণ একটা ফ্রাস্ট্রেশনে থাকবো যে আমি আসলে কি করছি? আমার লাইফের ভ্যালুটা কি? আমি আমার থেকে কি ভ্যালু এড করতে পারছি? মেয়েদের কাজ শুধু রান্না-বান্না করা না। মেয়েরা অনেক কিছু পারে। মেয়েরা মাল্টিটাস্ক করতে পারে। তো সেখানে আসলে পরিবারের বাইরে গিয়েও কিছু করা, ফ্যামিলির বাইরে গিয়েও কিছু করা, নিজের জন্য কিছু করা, সেটা যদি না করতে পারে, কিছু মেয়েরা, সবাই তো না, সবাই একরকম হয় না। কিছু মেয়ে যারা একটু ক্যারিয়ার কমিটেড থাকে বা কাজ করতে চায়, বাট আমাদের এনভায়রনমেন্টের কারণে করতে পারে না, পারিপার্শ্বিক অবস্থার জন্য করতে পারে না। আমার মনে হয় তাদের এত কিছু চিন্তা না করে তাদের জাস্ট গো গেটার্স হওয়া উচিত। যে দিন শেষে তুমি যদি ফেল করো, তুমি ফেল করছো। তুমি যদি উইন করো কোনো কাজে, তখন ওই লোকগুলো তোমার পাশে থাকবে, তখন বলবে হ্যাঁ আসলে খুব ভালো করেছে। এটা আমার সাথেও হয়েছে। সো আমি বলবো যে যদি আজকে মানে সব সব ফিমেলদের উদ্দেশ্যে, যদি কারো ইচ্ছা থাকে কোনো কিছু করার, কে কি বললো আসলে সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আমি কি করতে চাই দিন শেষে এটা ইম্পর্টেন্ট, কারণ এটা আমার লাইফ। তো আমার কাছে মনে হয়েছে যে এইভাবেই আগানো উচিত, এবং আমি এইভাবেই কাজটা করেছি। আর আমার সাপোর্ট সিস্টেম তো আছে। কখনো কি মনে হয় ইন ফ্রন্ট অফ ক্যামেরা আসা হবে কখনো? আমি তো এখনো ক্যামেরার সামনে। মানে লাইক কোনো রোল ইচ্ছা আছে? না, না। আমাকে এই প্রশ্ন আসলে সবাই করে। স্পেশালি এইবার সিনেমা রিলিজের পর থেকে আমি অনেক কমেন্টস পড়ি, আমি অনেক কমেন্টস। আর কিছু পার্সোনালি মেসেজ করে কিছু। আম মানে সাধারণত প্রোডিউসারদের কোনো ফ্যান ফলোয়ার্স থাকে না, আমি যতটুকু জানি। বাট আমার মনে হয় অনেক ফ্যান ফলোয়ার্স আমার। হ্যাঁ। অনেক ফ্যান ফলোয়ার্স। তারা আমাকে প্রতিদিন মেসেজ করবে। যদি আমার সময়ের কারণে দেখা হয় না। বাট কখনো যদি আমি স্ক্রলিং এ দেখি যে আপনি অভিনয় কবে করছেন? আমরা শাকিব খানের সাথে আপনাকে কবে দেখব? এই ধরনের অনেক উল্টাপাল্টা কোয়েশ্চেন থাকে। বাট আমার কাছে মনে হয় কি যে আমি আসলে ক্যামেরার সামনে না, ক্যামেরার পেছনেই আমার কাজটা বেটার। আমি ওইটা ভালো করতে পারি। ক্যামেরার সামনে গেলে আমি হয়তোবা মানে পারব না করতে। কারণ আমার কাছে পিছনের কাজটাকে মনে হয় যে যারা ক্যামেরার পিছনে কাজ করে তাদের রেসপন্সিবিলিটি এবং তাদের প্রপার কাজটা গুছিয়ে নেওয়া সেটা বেশি ইম্পর্ট্যান্ট। যে ক্যামেরার সামনে যারা আছে তাদের জন্য। তো সবাই যদি ক্যামেরার সামনে থাকে তাহলে ক্যামেরার পিছনে কে থাকবে? আমার মনে হয় ক্যামেরার পিছনের জায়গাটাই আমার জন্য বেটার। আচ্ছা সিন্স ভাইয়া ইজ সাচ এ বিগ সাপোর্ট অ্যান্ড উনি তো বাঙালি না, সো ওনার ব্যাপারে যদি বলতেন কোথায় ফার্স্ট দেখা হয়েছে ইন্টার কান্ট্রি, এই কি জানি বলে না এটাকে, একটা যৌথ প্রযোজনাটা কেমনে হলো? আমার বাচ্চাদেরকে আমার ফ্রেন্ডরা শঙ্কর জাত বলে। আর আমি বাঙালি, আমার হাজব্যান্ড শ্রীলঙ্কান। ওরা জন্ম হয়েছে মালয়েশিয়ায়। ওরা না বাংলা ভালো বলতে পারে না শ্রীলঙ্কান ল্যাঙ্গুয়েজ ভালো বলতে পারে।
মালে বোঝে, কিছুটা বলতে পারে, বাট বেসিক্যালি ওরা আসলে পিপল অফ নোওয়্যার এরকম টাইপের মনে হয় মাঝে মাঝে। তো বললো যে তোর বাচ্চারা তো শঙ্করজাত। আমাদের দেখা হয়েছিল ইউনিভার্সিটিতে, মানে পড়াশোনা করতে। আমি তো পড়াশোনা করছিলাম, বাট উনি হি ওয়াজ মাই ট্রেনার। আমি আমি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ি তখন একই ল্যাবে মানে আমাদের ট্রেনিং সেশনটা উনি কন্ডাক্ট করতো। তো এখানেই পরিচয়। বাট খুব বেশি দিন প্রেম করার সুযোগ হয়নি। কারণ আমার সবসময় একটা ছিল, ও না প্রেম করে বিয়ে করতে হবে, যদি বাবা মা নিষেধ করে তো বিয়ে করবো না। তো এটা মাথায় রেখেই এগোচ্ছিলাম। তো মানে দুই দিক থেকেই কথা বলার পর, দেখা হওয়ার পর ছোট ছোট খুঁটিনাটি কিছু প্রবলেম ছিল, ওটা আবার বাবা মারা সলভ করে রাজি হলো, তারপরে বিয়েটা হলো। সো লাভ ম্যারেজ। হ্যাঁ, লাভ প্লাস মানে লাভটাকে অ্যাকসেপ্টেন্স দিয়ে অ্যারেঞ্জ করে করানো, যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, নাইস। আচ্ছা আপু, আর যে লাইনে কাজ করা হচ্ছে এখন, ইট টেকস আ লট অফ টাইম। হইতে পারে একটা মুভি প্রডিউস করলেন, বাট টাইমটা তো অনেক দিতে হয় না? তো আপনার হাউ ডিড ইউ ম্যানেজ পাশে বাচ্চাদের সময় দেওয়া, কাজ, ওয়ার্ক লাইফ, হোম, আমি ওয়াজ ইট ডিফিকাল্ট? আমি কোভিডের পর থেকে, কোভিডের সময় একটা জিনিস দেখলাম, বাচ্চারা অনলাইন ক্লাস করছে। কোভিডের পর স্কুলগুলোতে হাইব্রিড সিস্টেম শুরু হয়ে গেল। যারা আসতে চায় আসতে পারে, যারা আসতে না চায় তারা স্কুল ফ্রম হোম এরকম কিছু করছে। এখনো তো ওয়ার্ক ফ্রম হোম চলছে। তো আমার বাচ্চাদেরকে আমি এই হাইব্রিড স্কুলে দিয়ে দিয়েছি, এবং তাদের সাথে আমার একটা আছে যে আমি ট্রাভেল করি অনেক। আম, শুধু যে প্রডিউসিং এর সময় তা না, প্রডিউসিং ছাড়াও আমি যখন আমি আমার নিজের বিজনেসের জন্য আমি অনেক ট্রাভেল করি। তো তখন বলাই ছিল যে বাচ্চারা যখন আমি ট্রাভেল করবো, বাচ্চারা আমার সাথে ট্রাভেল করবে। স্কুলকে বলা ছিল, সো দে ক্যান ডু দের অনলাইন ক্লাসেস অ্যান্ড ইভেন এক্সামস। বরবাদের সময় যেটা হলো, যে আমার ধারণা ছিল আচ্ছা 1.5 মাস লাগবে, 1.5 মাসের মধ্যে তো শুট করে ফিরেই আসছি, পোস্ট প্রোডাকশনের সময় হয়তো আমি পরে একা যাবো। তো বাচ্চাদেরকে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমার সাথে নিয়ে গিয়েছিলাম। সিন্স দেন আনটিল নাও দে আর উইথ মি। এবং আমার আমার বড় মেয়েটা, সে তার ফাইনাল এক্সাম শেষ করে এখন ইয়ার 10-এ চলে এসছে, পুরোটাই অনলাইনে। তো আমার ছেলে এবং মেয়ে দুজনই, ছোট মেয়েটা আর আমার ছেলেটা মেছো। তো ওরাও মানে অনলাইনে ওদের মতো। কারণ আমি পড়াশোনার ব্যাপারে না, মানে খুব বেশি প্রেশার দেই না বাচ্চাদেরকে। যে একটা বাচ্চা যতটুকু করতে পারে ততটুকুই করুক। কারণ আলটিমেটলি সারা জীবন তো পড়াশোনা করেই তারপরে বড় হতে হবে। খেলুক ওটার মধ্যে। আর এটার সাথে সাথে আমি যেটা করি সেটা হচ্ছে যে আহ, আমি যদি বেশিরভাগ সময়টা বাইরে দেই, একটা এক সপ্তাহের মধ্যে যদি 3 দিন আমার বাইরে কাজ থাকে, আমি চেষ্টা করি যে বাকি সময়টা যতক্ষণ আমি বাসায় থাকবো আমি আমার বাসায় টাইম দেওয়ার, বাচ্চাদেরকে টাইম দেওয়ার, বা ওদেরকে বাইরে নিয়ে যাওয়া, ওদের সাথে টাইম স্পেন্ড করা। তো ব্যালেন্স করার চেষ্টা করি। জানি না কতটুকু করতে পারি, বাট এখানেও ওই একই লোকের ভূমিকা অনেক বেশি। যদি আমি কখনো না থাকি, সে ওই জায়গাটা সাপোর্ট দিয়ে রাখে। আর বলবো যে ওয়ার্ক লাইফ, ফ্যামিলি লাইফ ব্যালেন্স করাটা খুব ইম্পর্ট্যান্ট। একটা বার শুধু আমার একটু আম, মানে বেশি হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে যে শুটিং এর পর আমরা যখন সেন্সর নিয়ে আম, ঝামেলায় ছিলাম, আই ওয়াজ ভেরি আপসেট। তো 2-3 দিন পর্যন্ত আমি আমার বাচ্চাদের সাথে আমার একদমই মানে আচ্ছা। দেখা হচ্ছে, বাট কথা হচ্ছে না। আমি যাচ্ছি যখন, তখন ওরা ঘুমাচ্ছে, আমি যখন বের হচ্ছি তখন হয়তো ওরা মাত্র ঘুম থেকে উঠলো, এরকম কিছু একটা। তো মাই এল্ডার ডটার ওয়াজ লিটল বিট আনহ্যাপি অ্যাবাউট ইট। তো ও একটু কথা কম বলছিল আমার সাথে। তো আমি ওকে একদিন ডেকে জিজ্ঞাসা করলাম 2 দিন পরে যে তুমি কথা বলছো না কেন। তো তখন বললো না, ইউ আর ভেরি বিজি, সো আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব ইউ। তখন আমার মনে হলো যে না, মানে আমি ভুল করছি। আমার আসলে এই জায়গাটাতে হয়তোবা কোনো একটা কারণে আমি 2 দিন ধরে ব্যালেন্স করতে পারছি না। এই জন্য আমি মানে মনে করি যে ব্যালেন্স করাটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যামিলি লাইফ আর ওয়ার্ক লাইফের মধ্যে। বরবাদ ইজ আ মেগা ব্লকবাস্টার। আমি জানি না এটা সবচেয়ে হিট কিনা, যদিও আমরা কথায় কথা একটু আগে জানলাম যে এটার আগের সবচেয়ে হিট ছিল বেদের মেয়ে জ্যোৎস্না, তারপরে এটা। বাট বরবাদ এত বড় হিটের পিছনে আপনার মনে হয় এটার কারণ বা পিলটা কি হতে পারে? ওয়াই ওয়াজ ইট সো ব্রডলি অ্যাকসেপ্টেড বাই এভরিবডি? বরবাদ হিট হওয়ার পিছনে আমার কাছে যেটা মনে হয় যে একটা সিনেমার হিট হওয়ার জন্য তার গল্পটা খুব জরুরি, মেকিংটা তো ডেফিনেটলি, তারপর কাস্টিংটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট।
যেমন আমি যদি আজকে বরবাদের গল্পটা বলি, এই গল্পটা তো আসলে শাকিব খান ছাড়া আমরা অন্য কাউকে ভাবতে পারতাম না, মানে এই রোলটা প্লে করার জন্য। আর ডিরেক্টরের ডিরেকশনস তো ডেফিনেটলি ইটস ভেরি ইম্পর্টেন্ট। একটা ডিরেক্টর যদি যদি আমার আর্টিস্টকে বোঝাতেই না পারে যে আসলে সে কি চাচ্ছে, তাহলে কিন্তু আউটপুটটাও আসবে না, আর এটা দর্শকের ভালো লাগবেও না। তো ডিরেক্টর ভিশন হিসেবে তার গল্প থেকে যেভাবে দেখতে চেয়েছে ঠিক ওইভাবেই জিনিসটা বানিয়েছে, এবং শাকিব ভাই ওয়াজ ওয়ান্ডারফুল। উনি যেভাবে অভিনয় করেছেন, ওনার এক্সপ্রেশনস, ওনার লুক সবকিছু মিলিয়ে আমি বলবো যে এটা হচ্ছে সব পুরো একটা সম্মিলিত, মানে এটা একটা টিম ওয়ার্ক ছিল বরবাদের এত বড় হিট হওয়ার পিছনে। আচ্ছা আপু, বরবাদের স্ক্রিপ্টটা কিন্তু ভেরি আনইউজুয়াল, ভেরি 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 মাচ টুডে, আসলে অনেক রাফ। আপনার এই স্ক্রিপ্টটা সিলেক্ট করার পিছনে মানে আপনি কি ফ্যাসিনেটেড হলেন যে এই স্ক্রিপ্টটা আপনার মনে হয় না যে একটু ভায়োলেন্স একটু কমাই দিই বা কিছু? আম, আসলে ভায়োলেন্স কমানোর ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে আমার দর্শক তো এখন এটাই দেখতে চায়। আমার দর্শক সাউথের সিনেমা দেখে। রাইট। আমার দর্শক চাচ্ছে একটা মার্কো হোক, আমার দর্শক চায় একটা বিক্রম হোক, আমার দর্শক চায় আমরা একটা জেলার বানাই। তো এই ধরনের সিনেমাগুলো থেকে যখন দেখছে, পুষ্পা দেখছে, অ্যানিমাল রাইট। দেখছে, তো ওইখান থেকে আমার মনে হয় যে ওই স্ট্যান্ডার্ডে যদি আপনি দেখতে চান, তাহলে আসলে আমরা এক্স্যাক্টলি ভায়োলেন্সের ভিও পাবো না। কারণ ওদের তো অনেক কিছু থাকে, আমরা অনেক কিছু দেখাতেই পারি না। তো ওইভাবে দেখতে গেলে হ্যাঁ, বাংলাদেশের জন্য এটা একদমই নতুন, হুম। বাট আমার মনে হয় যে এটা দর্শকদের জন্য ছিল। তো দর্শকদের জন্য আমরা আমরা যতটুকু মানে একদম না হলেই না, অতটুকু রেখেই আমরা দেখিয়েছি। না আসলে আপনি রাইট আপু, কারণ এইরকম ভায়োলেন্ট মুভি আমরা আসলে এখন সাউথে দেখি, আর আমি লেভেল অফ ভায়োলেন্সটা বুঝি না। এর থেকে বেশি হইলে হয়তো ভায়োলেন্সটা মানে মানে আরেকটু এক্সট্রিম, না, অনেক এক্সট্রিম লেভেলের হয়ে যেত, কারণ আমরা এর তো থেকে বেশিটাই এক্সট্রিম। এটা মনে হয় মোটামুটি এটা মোটামুটি ভালো একটা জায়গায় লাইনটা ভালো ড্র জায়গা করা ছিল, হলো, বাট হ্যাঁ। আমার কাছে এটা বাংলাদেশি দর্শকের জন্য আসলে বেশি, বাট এভরিবডি অ্যাকসেপ্টেড ইট ওয়েল। কারণ আমি নিজেও তালি দিয়ে দিয়ে দেখলাম, আর কোনো সিনে চোখ বন্ধ করি নাই। অ্যান্ড সবাই মানে লাস্ট সিন পর্যন্ত, মানে আমার আমার নিজের জন্য এটা খুব একটা এক্সপিরিয়েন্স ছিল কিন্তু এটা থিয়েটারে দেখা। কারণ মানে সব ভায়োলেন্ট মানে ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার খুব সুন্দর করে ড্র করা, মানে নেগেটিভ ক্যারেক্টারগুলো লাস্টের দিকে একটু পজিটিভ হয়ে যায়। আচ্ছা কাস্টিং এর কথা যদি বলি, শাকিব খান তো অবভিয়াসলি নাম্বার ওয়ান চয়েস ছিল। আর এটার কিন্তু অনেক ক্যারেক্টার আছে যেগুলো নিয়ে কথা বলতে হবে। অবভিয়াসলি জিল্লুরকে তো বাদ দেওয়া যাবেই না, হ্যাঁ ওটা খুবই বিউটিফুলি ড্রন একটা ক্যারেক্টার ছিল। বাট সেকেন্ড লিড রোল যেটা ইদিকা পল, ওর অ্যাক্টিং মাসাল্লাহ অনেক সুন্দর, মানে ওর ট্রানজিশন গুলা কিন্তু ওই যে গ্রে শেডের একটা ক্যারেক্টার, ভালো খারাপ হাসি কান্না, খুব সুন্দর লাগছে আমার। অ্যান্ড ওয়াই ইদিকা পল ওকে ফার্স্ট চয়েস ছিল? ডিড ইউ নট থিঙ্ক অ্যাবাউট এনি আদার বাংলাদেশি অ্যাক্ট্রেস? আমরা আসলে বাংলাদেশি অ্যাক্ট্রেসের ব্যাপারে চিন্তা করেছিলাম। আমরা ২-৩ জন বাংলাদেশি অ্যাক্ট্রেসের কথা আমরা মানে এই ক্যারেক্টারটাতে কারা যায়, কিভাবে তারা প্লে করবে, আমরা তো যে ছোট পর্দা থেকে নেওয়ারও চিন্তা করেছি। সো যেটা হলো যে শাকিব খান ইদিকার প্রিয়তমার যে একটা কেমিস্ট্রি আমরা দেখেছি, আমরা তো আসলে এই ধরনের কেমিস্ট্রি, আমি অ্যাজ এ প্রডিউসার বা আমার ডিরেক্টর, একদম নতুন সিনেমার জন্য নতুন ডিরেক্টর, আমরা দুজনের একজনও না অন্য কোনো নায়িকার সাথে শাকিব খানকে মানে এই কেমিস্ট্রিটা আমরা দেখিনি। তো আমাদের কাছে মনে হয়েছে যেহেতু এটা একটা প্রুভেন কাপল, তো দুজনের সাথে যদি মানে এই সিনেমাটাতেও যদি থাকে, ইধিকা থাকে, তাহলে আমার মনে হয় যে খুব কমফোর্টেবলি কাজটা করতে পারবে। কারণ কি যে আম, এই যে যে লাভ অ্যাঙ্গেলটা ছিল, পুরো গল্পটাই কিন্তু একটা প্রেমের গল্প। প্রেম থেকে রিভেঞ্জ, রিভেঞ্জ থেকে এত ভায়োলেন্স, এত কিছু। তো এই গল্পটাতে তো এরাও এর আগেও কাজ করেছে প্রেমের গল্পে। তো আমার কাছে মনে হয়েছে যে ইধিকা যদি হয়, তাহলে খুব একটা ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে খুব একটা কষ্ট হবে না। আর নতুন কেউ হলে পুরা স্ক্রিপ্টেড হুকে শাকিব ভাইয়ের সাথে আম, থাকে না যে আহ, একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে, অন স্ক্রিন দেখতে কেমন লাগবে, সবকিছু মিলে আমাদের মনে ছিল যে ইধিকা ওয়াজ বেস্ট। তো আমরা ইধিকাকেই তখন চুজ করেছি। হ্যাঁ, আর অন্যান্য ক্যারেক্টারের মধ্যে কিন্তু মানে এটা কি আপনারা কি বুঝছিলেন যে জিল্লুর ক্যারেক্টারটা উইল বি সাচ আ হিট? আমি আই ওয়াজ নট শিওর, বাট আমার ডিরেক্টর ওয়াজ ভেরি শিওর।
আমার ডিরেক্টর মানে এই বলেছিল যে পরিমাণ অ্যাটেনশন পাবে এমন একটা কাজ নাই যেটা জিল্লুরকে বলা হয়েছে বলা সে হয়েছে সে করতে পারেনি, করেনি। মানে সবাইকে নিয়ে আসছে খুন করে পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য। আর ওই যে সিনগুলো সবকিছুই কিন্তু মানে উই হ্যাভ নেভার সিন বিফোর। তো জিল্লুরের ক্যারেক্টার যে সিলেকশন, ওখানে আর কোনো অপশন ছিল নাকি যাকে আপনি জিল্লুর পিক করেছেন আম, সেই? জিল্লুর ক্যারেক্টারের অপশন না, অন্য আরেকজনের করার কথা ছিল, বাট এটা ফাইনালি আমাদের কাছে মনে হয় সাকিব ভাইয়ের যে লুক ছিল বা সাকিব ভাইয়ের ওই স্ট্যান্ডার্ডে এই জিল্লুর ওয়াজ দ্য হ্যাঁ, রাইট। আই ওয়াজ জাস্ট তো কামিং আমার টু কাছে দ্যাট। যারা হ্যাঁ, যারা আর যে কয়টা মানে কাস্টিং এসছিল, আমরা যারা শর্ট লিস্ট করেছি যতগুলো মানে যতগুলো অ্যাক্টরের মাঝখান থেকে আমার কাছে মনে হচ্ছিল এই জিল্লুটাই বেস্ট ছিল। হুম। সো আমি জিল্লুরের এই ক্যারেক্টারটা ইউজুয়ালি যখন এরকম মুভিগুলোতে নায়কের একটা অ্যাসিস্ট্যান্ট দেখানো হয়, সবসময় হিজ আইদার ফানি না হলে মানে উলট পালট কাজ করতে থাকে, মানে জিনিসটাকে একটা কমিক অ্যাঙ্গেলে দেখানো হয়। এটাকে কোনো কমিক অ্যাঙ্গেল দেখানো হয় নাই, মিনও করে নাই যে জিল্লুর এটা নিয়ে ওইটা নিয়ে, যে জিল্লুরকে বারবার এটা ওইটা ডাকে। ইভেন লাস্ট সিনে যখন জিল্লুরকে খুন করার আগে ডাকে, মানে এত সাটল ভাবে পুরাটা জিনিসের ইম্প্যাক্ট যে এটা কিন্তু মানে জিল্লুরের পুরো জিনিসটা দেখার জন্য আমার মানে অনেকে দুইবার দেখতে গেছে মুভিটা। এটা খুবই, হ্যাঁ, এটা ডাইরেক্টরের পুরো ক্রেডিট আমি বলবো যে। আচ্ছা, প্রডিউসার হিসাবে অ্যাজ আ ফিমেল প্রডিউসার বাংলাদেশের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আর আপনি অবভিয়াসলি আমাদের দেশে থাকেনও না, বললেনই তো যে 22-23 বছর ধরে আপনি মালয়েশিয়াতে, কোনো বাধা বা কোনো একটা মানে ফিমেল হিসাবে টিপিক্যালি জাজ করা আপনি ওটা মানে কিছু কখনো ফেস করতে হয়েছে? না, আমার কাছে কখনো আমি এরকম কোনো কিছু ফিল করিও নি, ফেসও করিনি। আমার কাছে মনে হয়েছে যে ফিমেল প্রডিউসার হিসেবে হয়তো কিছু কিছু জায়গায় একটু যেটা থাকে যে আচ্ছা থাক, উনি মহিলা মানুষ, দেখি করে দেই, এমন একটা মানে ওনাকে যেন খুব বেশি দৌড়ঝাঁপ করতে না হয়। বাট খুব বেশি যে এরকম পেয়েছি তাও কিন্তু না। আবার অনেকে বলে যে ফিমেল প্রডিউসার হয়তো বা ঠিক মতো সাপোর্ট পাইনি, তাও ঠিক না। মানে আমি মোটামুটি সবাইকে আমি সাপোর্টিভ পেয়েছি আমার পাশে যারা ছিলেন সবকিছুর থেকে। আর এখন তো আসলে ফিমেল মেল প্রডিউসার বলে না, প্রডিউসার ইজ দ্য অনলি ওয়ার্ড। তো আমি আসলে জিনিসটাকে এভাবে দেখি না, আমি কখন ভাবিও নি যে আমি ফিমেল আমাকে কিভাবে ট্রিট করছে। তো আমি যেহেতু ওটা নিয়ে ভাবিনি, তো আমার ওই জিনিসগুলো চোখেও পড়েনি যে আসলে আমাকে কিভাবে ট্রিট করছে। আর আপনার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট, মা বাবা যখন আপনি একটা মুভি প্রডিউস করবেন, এন্ড অলসো এরকম একটা ক্রেজি স্ক্রিপ্ট? না, আমাকে ফুল সাপোর্ট করার আসলে মানে আমার বিয়ের পর থেকে সবকিছুতে সাপোর্ট করার একজনই ছিল, সেটা হচ্ছে আমার হাজবেন্ড। তো আর যেহেতু আমি বললাম যেটা ওনার স্বপ্ন ছিল, আমি জাস্ট ওনার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যা করতে হয় করেছি। সো আমার ফুল সাপোর্ট আমি বলবো আমার মানে ফ্যামিলি থেকে তো কেউ কখনো কিছু এমনিতেও বলেনি, বাট পজিটিভলি যে আমাকে এনকারেজ করেছে সেটা হচ্ছে উনি, আমার হাজবেন্ড। উনি সবসময় আমাকে এনকারেজ করেছেন এবং ফিনান্সিয়ালি বলেন বা আপনি মানে সাথে থেকে বলেন, সবকিছুতেই সবকিছুতেই সবসময় এই যে পুরো শুটের টাইমটা সে তার নিজের কাজ ফেলে রেখে আমাদের সাথে ছিল যে আসলে মাশাআল্লাহ, কি হচ্ছে। তো ইটস আ এটা ভেরি আসলে বিগ ব্লেসিং। হ্যাঁ। আচ্ছা, আর আপনি যদি আপনার পার্সোনাল কোনো পছন্দের কোনো অ্যাকশন, হুম, হলিউডে, বলিউডে আর বাংলাদেশে, মানে এটা কি উড, ঢালিউড, রাইট? ঢালিউড। হ্যাঁ, এই তিনটা অ্যাকশন পছন্দের মুভি আছে যেগুলো আপনাকে ইন্সপায়ার করতো, যে যখন আপনি বানান ইন্সপিরেশন হিসেবে আমি দেখেছিলেন? আমি আসলে অ্যাকশন মুভি খুব একটা দেখি না। মানে অ্যাকশন মুভি বলতে আমার অ্যাকশন খুব একটা ভালো লাগে না। এটা আমি কিন্তু কেউ বিশ্বাস করবে না। কিন্তু ইউ আর কিন্তু লাইক দ্য আমার অ্যাকশন কুইন হ্যাঁ, নাও। কিন্তু আমার থ্রিলার টাইপ মুভি খুব পছন্দ। বাট যেটা হয় থ্রিলারের মধ্যেও কিন্তু কিছু না কিছু অ্যাকশন থাকে। আর অ্যাকশনটা পছন্দ ছিল আমার হাজবেন্ডের আর আমার ডিরেক্টরের। আচ্ছা, তো এরা দুজন ওই যে শালা দুলাভাই যেটা হয়, এরা আচ্ছা, আচ্ছা। দুজন মিলেই পুরো জিনিসটা মানে মানে করা যে না আমরা এইভাবে করলে আমার ডিরেক্টরের মাথায় যে, কারণ যেহেতু ডিরেক্টর আমার কাজিন, ডিরেক্টরের আচ্ছা। মাথায় কোনো অ্যাকশন প্ল্যান হলে কিছু মানে এইভাবে করবো এটা করবো, তো ভাইয়ার সাথে আলাপ করবো, ভাইয়ার সাথে কথা বলার সাথে সাথে দেখা গেল যে বলছে হ্যাঁ এটা এইভাবে আর আরো এইভাবে করা যায়, মানে উনি আরো কিছু আইডিয়া দেয়। তো সবকিছু মিলে আসলে অ্যাকশনটা ওনাদের দুজনেরই। আচ্ছা, আর বাকি যে জিনিসগুলো থাকবে মাঝখানে যে কিছু মানে যেই টুইস্ট গুলো থাকে, আমার কাছে টুইস্ট এন্ড টার্নস খুব পছন্দ। তো ওগুলো আমার মেইনলি ছিল, বাট বাকি অ্যাকশন ওয়াজ ইট ওয়াজ দেয়ার কল। না অবভিয়াসলি সবাই তোমরা দেখতেই চাই। আম, আপু, বরবাদের কিন্তু লোকেশন, স্পেশালি আমার যখন লোকেশন কিন্তু মানে আনবিলিভেবল ফর বাংলা মুভি ছিল,
মনেই হচ্ছিল না যে আমরা একটা বাংলা সিনেমা দেখছি। আমি মনে হয় আগে অনেক সিনেমাই ছিল, যেহেতু আমি প্রথম দেখলাম, আমরা অনেকেই প্রথম দেখেছি, এটাই আমাদের ফার্স্ট বাংলা সিনেমা। তো লোকেশন কিন্তু খুব সুন্দর ছিল, অ্যান্ড বাংলাদেশের বাইরে ছিল অনেক কিছু। তো সো এটা অনেক বড় বাজেট। সো বাজেট কি যেভাবে চিন্তা করেছিলেন ওরকমই ছিল, নাকি বাড়তে বাড়তে মুভি অলথ্র বাড়তে থাকে না আমাদের সবই? হ্যাঁ, ওটা এটাই বাজেটটা এটাই যদি একটু হয়েছে। বলতেন হাউ। এটাই হয়েছে। আমাদের প্রথম বাজেট ছিল একরকম, সেটা বেড়ে যখন আমরা স্ক্রিপ্ট লেভেল ফার্স্ট স্ক্রিপ্টটা যখন আমরা কমপ্লিট করলাম ফার্স্ট টাইম, কারণ আমরা তো স্ক্রিপ্ট ভাঙিয়ে আবার নতুন করে গড়ি এরকম অনেকবার হয়। বরবাদের মনে হয় 7-8 বার এরকম স্ক্রিপ্ট চেঞ্জেস হয়েছে। তো আমরা যখন ফিফথ স্ক্রিপ্টে, তখন বরবাদের বাজেট অলরেডি ডাবল হয়ে গেছে। তারপর যখন আমরা ফাইনালে আসলাম, তখন বরবাদের বাজেট অলমোস্ট 12-এর কাছাকাছি চলে আসছিল। আমরা কাজ করতে গিয়ে বাড়তে 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 সেটা একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, যেটা এখন আপনারা জানেন যে ফাইনালি বাজেটটা কত হয়েছে। কত আপু? 16.5। 16 পয়েন্ট। যদি বলেন ফার্স্ট বা সেকেন্ড স্ক্রিপ্ট পর্যন্ত, আপনি তো করার পরই তো আমরা বুঝি আসলে যে এটা কত। বা ফার্স্টের দিকে এটার প্রজেকশনের বাজেট কত ফার্স্টের ছিল? দিকে প্রজেকশন ছিল আমাদের, আমরা ঠিক করেছিলাম যে 6 থেকে 7-এর মধ্যে করব। উইথ দ্যাট লোকেশন এন্ড মানে এভরিথিং। মানে আমাদের ইনিশিয়াল ছিল, মানে শাকিব খান লক হওয়ার আগে আমরা যখন গল্পটা নিয়ে বসেছি, তখন আমাদের ছিল আমরা 4.5-5 কোটির উপরে কাজ করব না। তো উম, ঠিক আছে, তো আমিও ইনভলভ হয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে এই বাজেটে। তারপর যখন আস্তে আস্তে বাড়লো, শাকিব খান যখন কনফার্ম করলো, তারপর শাকিব ভাইয়েরও কিছু ইনপুট ছিল, সবকিছু মিলিয়ে আস্তে আস্তে যখন স্ক্রিপ্ট বড় হতে শুরু করলো, আর এটা গ্র্যান্ডার বাড়লো। একটা সিনেমাতে যখন আপনার গ্র্যান্ডার বাড়ে, তখন কিন্তু আপনার আলটিমেটলি আপনাকে একটা স্পেন্ড করতেই হয়। তো স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের তখন এটা ডাবল হয়ে গেল। শেষের দিকে গিয়ে যেটা হলো যে আমরা শুটিং করতে যাওয়ার আগে আমরা ফাইনাল যে বাজেটটা লক করেছিলাম, তো সেটা ছিল আমাদের টোটাল ডেজ অফ শুটিং 33 ডেজের মতো। বাট মাঝখানে অনেক ব্রেক ছিল, আমাদের সাকিব ভাইয়ের লুক চেঞ্জের একটা ব্যাপার ছিল। তো ওই সব কিছু মিলিয়ে এটা আসলে তখন আর 33-তে হয়নি আমাদের, আমরা 41 ডেজ শুট করেছি। So when your days are increased, then your shooting budget is also increased. So production cost also goes higher. So ওই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে যদিও মানে কস্ট ইনক্রিজ হয়েছে আমাদের, বাট দিন শেষে আমাদের সবারই একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে যে প্রোডাকশনটা ভালো হতে হবে এবং মানসম্মত হতে হবে, এটার কারণে আমরা কোথাও কোনো কার্পণ্য করিনি। আমি মানে চাইলেই করতে পারতাম যে না, এত বাড়ানোর দরকার নেই, এটা লাগবে না, ওটা লাগবে না। বাট আমার চাইতে বেশি আমার হাজব্যান্ডের ছিল, যিনি আছেন এখানে, ওনার একটাই ছিল যে না, অন স্ক্রিনে এটা ভালো দেখতে হবে। যদি ভালো দেখতে না বানানোর দরকার নেই, স্ক্রিনে এটা দেখতে ভালো লাগবে। আমি অনেক সময় অনেক কিছু রিজেক্ট করেছি, আমাকে ডিরেক্টর এসে বলতো যে এটা হলে না ভালো হতো, বলছে না না এটা দরকার নেই। উনি বলছে না, এটা দেখতে ভালো লাগবে, করো, এই বাজেট ওকে করো। তো এইভাবে করতে করতে আজকে সিনেমাটা আজকে আপনাদের সামনে। যে আপনাদের এত ভালো লাগার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা আসলে কোনো কিছুতে কমতি রাখতে চাইনি। তারপরেও থাকে, তারপর আপনাদের দেখে ভালো লাগছে, বাট আমরা যখন দেখেছি তখন আমাদের কাছে মনে হচ্ছে এই জায়গাটা আরেকটু ভালো হতে পারতো, এই জায়গাটা এরকম হলে আরো ভালো হতো, তখন আমাদেরকে এটা মনে হচ্ছে। বাট কারণ আমরা তো একদম প্রথম থেকে লেগে কাজটা করছি, তো আম, আমার কাছে মনে হয় যে আসলে বাজেট বাড়ার পিছনে, বাজেট বাড়লেই যে শুধু বেড়ে গেল তা কিন্তু না, এটা কিন্তু আপনাকে একটা দিন শেষে একটা রিটার্নও দিচ্ছে। এটা হচ্ছে আমার কাস্টমার, আমার অডিয়েন্সের যে রিভিউস, এটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো অডিয়েন্সের রিভিউসের কাছে আমার মনে হচ্ছে তখন আর বাজেটটা ম্যাটার করে না। না, ইট শোজ আপনারা যে অ্যাকচুয়ালি মানে কোথাও আসলেও কোনো কিছু কম রাখেননি। আর এটা পুরো স্ক্রিনে, আর হয়তো মন খুলে এটার পিছনে আপনারা নিজেরা আপনাদের ইনভেস্ট, ধরেন শুধু টাকাটাই তো ইনভেস্টমেন্ট না, প্ল্যান, ইচ্ছা, প্যাশন। আর ওই জন্য মানে অডিয়েন্সও কিন্তু মানে মন খুলেই এটা অ্যাকসেপ্ট করে নেয়। শাকিব খান নামটা কিন্তু আমরা অনেক শুনি, সবসময় শুনি। আমরা বাংলা সিনেমাটা মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, হয়তো আমাদের সিনেমা হলের কোয়ালিটিগুলোও ভালো ছিল না, সব কিছু মিলে হয়তো আমরা সবাই সবসময় বাংলা সিনেমা দেখতাম না, বা দেখবো যে কখন এটাও ভাবি নাই। লাস্ট সালমান শাহকে ভালো লাগতো, ওর কেয়ামত যখন রিলিজ হয় সেটা, তারপরে মনে হয় চাঁদনি মুভিটা একটু ভালো ছিল। আর তখন তো আগে
ফ্রাইডেতে দুপুরে দেখাতো। দেখাতো, তো হ্যাঁ। সেটা ছাড়া বাংলা যদি কোনো একটা আনইউজুয়াল, হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার, হুমায়ুন আহমেদের যে মুভিগুলো, ওগুলোও আমরা কিন্তু থিয়েটারে যে দেখা হতো না, আমরা ক্যাসেট টেসেট এনে বাসায় যারা আমরা হুমায়ুন আহমেদের গল্প পড়তাম ওগুলো দেখতাম। বাট অ্যাকচুয়ালি একটা টিপিক্যাল বাংলা কমার্শিয়াল মুভি আমরা হয়তো শাকিব খানেরই যে দেখা শুরু করবো সেটাও কিন্তু এক্সপেক্ট করিনি। তুফান বরবাদ থেকেই দ্য হোল থিং স্টার্টেড। আর শাকিব খানেরও মানে আসলেও যে মানে সবাই এখন মানে কেউ বাদ নাই যারা অ্যাকচুয়ালি থিয়েটারে গিয়ে এই মুভিটা দেখে না, এটা যে তাকে দিয়েই হবে অ্যাজ অ্যান অ্যাক্টর, এটা একটা আমি অনেক বড়, অ্যান্ড অলসো অ্যাজ আ প্রডিউসার আপনারও এটা অনেক বড় ক্রেডিট যে অ্যাকচুয়ালি আমরা যারা মানে আমরা কিন্তু আগে মানে বলতাম, মানে এটা বলা উচিত না যে আমি বাংলা সিনেমা দেখি না, আমি তো খালি হিন্দি মুভি দেখি, এই যে বলতাম আমরা কিন্তু এখন অ্যাকচুয়ালি প্রমোট করি যে না বরবাদ দেখো, না দেখলে বুঝবা না এটা কি, মানে এই যে আমাদেরকে প্রমোট করানো, আমরা একজনকে সাজেস্ট করি অ্যান্ড উই টক অ্যাবাউট শাকিব খান অ্যান্ড হাউ গ্রেট হি ইজ ইন 2025, এটা ইজ আ মানে ভেরি ভেরি বিগ অ্যাচিভমেন্ট। আর আমরা এটাই হয়তো শুরু নতুন একটা এরার আর নতুন একটা শাকিব খানের। ভেরি ইন্টারেস্টিং যে 25 বছর পরে যে একটা মানুষ রিস্টার্ট করতে পারে। আর আপনারও একটা নতুন জার্নি শুরু, অ্যান্ড উই আর ওয়েটিং নেক্সট প্রজেক্টগুলো দেখার জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নেক্সট প্রজেক্টের ব্যাপারে একটু আইডিয়া দিবেন, এটা কি লাভ স্টোরি, অ্যাকশন মুভি কি? নেক্সট প্রজেক্টের ব্যাপারে আসলে খুব বেশি বলবো না, এটা মানে সবকিছুই থাকবে, যেটা বরবাদেও ছিল, অ্যাকশন ছিল, রোমান্স ছিল, ইমোশন ছিল। নেক্সটটা হবে একদমই গল্প ভিত্তিক। গল্পের মধ্যে ছোট ছোট অ্যাকশন থাকবে, ছোট ছোট অ্যাকশন থাকবে বা বেশি অ্যাকশন থাকবে, আমি এটা এখনো আমরা ওইভাবে ডিজাইনটা করিনি, বাট অ্যাকশন তো ডেফিনেটলি থাকবে। আর ইমোশনটা একদম ভরে ভরে থাকবে। রোমান্সটা হয়তো বা কিছুটা যদি নাই থাকে তাহলে তো গল্পটা তো গল্প হবে না। তো সবকিছু মিলিয়ে একটা গল্প হবে আমার কাছে মনে হয়। এখন পর্যন্ত আমরা জাস্ট লাইন আপটা শেষ করেছি। তো বাকি স্ক্রিপ্টটা কমপ্লিট হলে আমরা যেই দিন অ্যানাউন্সমেন্ট করব তখন হয়তো বা আরো কিছু বলতে পারবো, এখন স্পয়লার আর নাই দেই। ঠিক আছে, বাট আপনার কি মনে হয় আপু আপনি কখনো টিপিক্যাল লাভ স্টোরি কারণ জোহর লেভেলের, নো অ্যাকশন জাস্ট লাভ স্টোরি শাকিব খানকে দিয়ে, ওই রকম কিছুর ভিশন আছে আপনার? হতে পারে, এখনো জানি না, ওটা পুরোটাই ডিপেন্ড করে যে আমার ডিরেক্টর যখন আমাকে এসে পিচ করবে তখন আমি বুঝতে পারবো যে আসলে এটা ওয়ার্ক করবে কিনা। লাভ স্টোরি যে মানুষ দেখে না তা কিন্তু না, লাভ স্টোরির দর্শক আলাদা, আর সবকিছু মিলিয়ে দেখার মতো দর্শক আলাদা। তো লাভ স্টোরি এই পিরিয়ড যে দর্শক যারা আছে তারা আসলে একটু অ্যাকশন ঘরানার সিনেমায় পছন্দ করে, মানে কিছুটা তো শাকিব খান আসবে একটু মারামারি করবে না, শাকিব খান আসবে একটু মানে ওনার স্টাইল থাকবে না, সেটা তো আসলে নর্মাল লাভ স্টোরি তো শাকিব খান অনেক করেছে, মানে গত 25 বছর ওনার সবকিছু লাভ স্টোরিই ছিল। তো লাভ স্টোরিটা আসলে এখন আর কেউ মানে শুধু লাভ স্টোরি দেখতে চায় না, এখন সবাই সবকিছুই চায়, মানে একটু লাভ স্টোরিও থাকুক, একটু মানে স্যাডনেসও থাকুক সিনেমার মধ্যে, আর অ্যাকশনটা খুব ভরপুর থাকুক। আপনি যদি আমাদের পেজে যান বা আপনি যদি বরবাদ নিয়ে কোনো কমেন্টস পড়েন, ম্যাক্সিমামই থাকবে যে আমরা ভায়োলেন্সটা অনেক বেশি চাই, আমরা অনেক বেশি অ্যাকশন চাই, সাকিব ভাইকে আমরা ফাইট করতে দেখতে চাই, তো অন্যরকম একটা রূপে দেখতে, এগুলোই কিন্তু কেউ কিন্তু বলে না সাকিব ভাইকে রোমান্স করতে দেখতে চাই, আমরা সাকিব ভাইকে চাই যে সাকিব খান কোনো একটা মানে গানে আইটেম সঙ্গে ডান্স করুক, ওরকম কিন্তু তেমন একটা কারো চাওয়ার ছিল, সবার কিন্তু চাওয়া ছিল অ্যাকশন, অ্যাকশনটাই সবাই চায়। আর এটার একটা কারণ হচ্ছে যে আম, আমরা আসলে যুগের সাথে সাথে যদি চিন্তা করি, নিজেদেরকে যদি মানে বদলানোর, বা আমরা যদি নিজেদের সিনেমা ইন্ডাস্ট্রিটাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করি, তাহলে আমাদেরকে দেখতে হবে যে আসলে আমাদের অডিয়েন্স কি দেখছে। আজকে কিন্তু এখন আর আপনার সিনেমা দেখতে হলে যে শুধু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে তা কিন্তু না, আমরা অনেক কিছু দেখে ফেলি, আমাদের জাস্ট আমাদের হাতে যে ফোনটা থাকে, ফোন দিয়ে আজকে আমরা নেটফ্লিক্স দেখি, আজকে আমরা অ্যামাজন প্রাইম আছে আমাদের কাছে ইউটিউব আছে, আমরা পারলে দেখতে পারি না এমন কিছু নেই, সব আমরা দেখতে পাই। তো আমি যদি ওই কন্টেন্ট গুলো, কারণ আমার অডিয়েন্সের কাছে কিন্তু এখন নেটফ্লিক্স পৌঁছে গেছে, ইউটিউব আছে, তো তারা কিন্তু কম্পেয়ার করবে তারা যা দেখছে, তো তারা ওটাই চাইবে যে আমি এমনই কিছু দেখতে চাই। এখন আমি বললেই তো ধাপ করে আমি হলিউড বানিয়ে ফেলতে পারবো না, ওই লেভেলের অ্যাকশন পারবো না, আমি বললেই একদম সাউথের মতো অ্যাকশন বানাতে পারবো না। বাট আমাদেরকে স্লোলি স্লোলি এই জিনিসটা আনতে হবে, যদি আমরা না আনি, মানে যুগের সাথে তাল মিলিয়ে যদি না চলে, আলটিমেটলি আমাকে পিছনে পড়ে থাকতে হবে। তো মানে আমরা ব্যাকওয়ার্ডস যাব। তো
তো আমাদের তো ট্যালেন্ট আছে, আমরা ব্যাকওয়ার্ডস যাওয়ার তো আমি মনে করি না যে মানে কেন আমরা ব্যাকওয়ার্ডস যাবো, সবাই যদি করতে পারে ওয়াই নট আস। তো সবকিছু মিলিয়ে ওই ইন্ডাস্ট্রির সাথে আমাদের ইন্ডাস্ট্রির আমরা যেন একটা মানে প্যারালালি ওইভাবে করে সিনেমা বানাতে পারি, আমার কাছে মনে হয় যে অ্যাকশনটাও জরুরি। আচ্ছা আপু, যদি আপনাকে বলি বরবাদটা একটু ক্রিটিসাইজ করেন, যে লাইক দুই একটা জিনিস আপনি চান যে যদি একটু ইমপ্রুভ করা যেত, যে হ্যাঁ ঠিক আছে এটাতে ফোকাস করা যেত, তাহলে আপনি কোনটা বলতেন? আমি বলবো ওই যে বললাম আমরা সিনেমাটা এত ভালো করে বানানোর পর আমাদের কাছে মনে হয়েছে অনেক কিছু আমরা আরো করতে পারতাম। তো সেখানে আমি বলবো যে আমরা রোমান্টিক যে মোমেন্টস গুলো আমি হয়তো বা আরো বাড়াতে পারতাম, আরো কিছু করা যেত। অ্যাকশন ভায়োলেন্সটা আমি বাদই দিই, অ্যাকশনটা হয়তো বা আরেকটু বেটার করা যেত, আরেকটু মানে যেইভাবে আমরা করেছি, যেভাবে ডিজাইন করেছি 100% তো ওইভাবে হয় না, হয়তো বা চেষ্টা করলে বা আরেকটু হয়তো বা বেটার অ্যাকশনসও করা যেত। আর আমার যেটা কমতি মনে হয়েছে অ্যাজ আ অডিয়েন্স, যে এখানে ভালোবাসার জন্য যে রিভেঞ্জটা মানে শাকিব খান যে ভালোবাসলো, যে রিভেঞ্জটা নিচ্ছে, ওই বন্ডিংটা আমরা দেখিয়েছি, বাট আমার কাছে মনে হয়েছিল যে এই জায়গাটা আরেকটু বেশি হওয়ার দরকার ছিল। এই এই রোম্যান্সটা আরেকটু বেশি হওয়া দরকার ছিল, রোমান্টিক মোমেন্টসটা আরেকটু বেশি হওয়া দরকার ছিল। রোমান্টিক মোমেন্ট বলতে যে ও মানে নায়ক নায়িকার ও ক্যারেক্টার নায়ক দুইটার নায়িকার ভিতরে ডেপথ, ওদের ডেপথটা রিলেশনশিপে আরেকটু আরেকটু ডেপথ হ্যাঁ হওয়ার maybe দরকার। right. আমার আমার কাছে এই আমি বলবো যে এইটুকু ছাড়া বাকি সবকিছু মানে একদম ঠিকঠাক ছিল আমাদের মতে। হ্যাঁ এইটুকু বাট তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এটা হয়তো আমরা এমন ভাবে ডিজাইন করে নিয়ে এসেছি যে এটা হয়তো বা দর্শকের চোখে অতটা পড়েনি, দর্শক মনে করলো যে না মানে এত ভালোবাসে, বাট এত ভালোবাসাটা আরেকটু দেখানো যেত, হয়তো আমাদের তো সময় কম ছিল এর জন্য ভালোবাসাটা বেশি দেখাতে পারিনি। বাট এইটা আমার কাছে মনে হয়। না ঠিক, হ্যাঁ নাও দ্যাট ইউর সেইং আমরা তখন রিয়েলাইজ করি নাই, কারণ এখন মনে হচ্ছে রিভেঞ্জটা এত বেশি ছিল, মানে ডাউনফলটা এত মানে স্ট্রং আর মানে ভয়াবহ দেখায়। সো আমার মনে হচ্ছে যদি রোম্যান্স আসলে গানে গানে বেশি দেখাচ্ছে, ওদের সিনস কম ছিল বোধ হয়। মানে রোমান্টিক সিনস হ্যাঁ, কম romantic ছিল, scene বাট ওদের- রোমান্টিক পুরো জিনিসটাই আমরা গানের মধ্যে হ্যাঁ দিয়ে, মানে ইট ওয়াজ দ্য হোল ফিল্ম ওয়াজ লাইক মিউজিক্যাল জার্নি। right. আপনি যদি দেখেন প্রত্যেকটা সিচুয়েশনে কিছু না কিছু গান আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা মিউজিক্যাল জার্নি ছিল, যার জন্য মানুষ অতটা বোর ফিল করেনি সিনেমা হলে। বাট আমি যদি আবার আমার কাছে এটা মনে হয়েছে, বাট আবার আমি যদি এটাকে খুব বেশি রোমান্টিক করে ফেলতাম, খুব বেশি রোমান্টিক মোমেন্টসে দিয়ে দিতাম, আবার এটা সিনেমাটা এমন একটা জিনিস যে আপনাকে একদম মানে সারাক্ষণ চোখ খুলে দেখতে হবে। আবার অনেকে আছে যে অনেক দর্শক খুব বেশি রোমান্টিক জিনিসগুলো পছন্দ করে না, তো তাদের কাছে বোরিং লাগতো, মনে হচ্ছে সিনেমাটা ঝুলে যাচ্ছে। তো ওই দিক থেকে চিন্তা করে আমার ডিরেক্টরের যেটা ছিল যে না, আমরা যতটুকু দরকার অতটুকু করেছি, রোমান্টিক জিনিসগুলো মোমেন্টস গুলো আমরা গানের মধ্যে দেখিয়ে যাব, যে আম, এই আহ, ভালোবাসাটা এখানেই দেখাচ্ছি, খুব বেশি দেখানোর দরকার নেই, কারণ এটা তো এন্ড অফ দ্য ডে এটা তো রিভেঞ্জ স্টোরি। না ইট ওয়াজ ওয়েল অ্যাকসেপ্টেড, এখন তো আমরা চিন্তা করে বের করছি এটা তো ইট ওয়াজ ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড। আচ্ছা তাহলে ধর অ্যাজ এন অন্টারপ্রেনার বা অ্যাজ আ প্রডিউসার, ইন শর্ট যদি এখন নেক্সট জেনারেশনের কোনো মেয়েরা যদি এই লাইনে কাজ করতে চায়, কোন দুই তিনটা বিষয় আছে যেটা ওদের মাথায় রাখা উচিত বা শেখা উচিত? আমার মনে হয় যে প্রডিউসিং করাটার মধ্যে অনেকটা মানে অ্যাজ এ প্রডিউসার আমি বলবো যে এখানে বেশি ইনভেস্টমেন্টের অনেক কিছু থাকে, ফাইন্যান্সিয়াল অনেক কিছু মানে মেনে বুঝে তারপর কাজ করতে হয়। আর আমরা মেয়েরা একটু বেশি ইমোশনাল এই ব্যাপারটাতে। তো যদি প্রডিউসার কে সাইডে রেখে এই ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে হয়, আমরা ডিরেক্টরস, ফিমেল ডিরেক্টরসও অনেক কম, আমরা সেদিকে দেখতে পারি। আমরা আমাদের মেয়েরা অনেক ক্রিয়েটিভ, তারা এখন ফ্যাশন ডিজাইনিং পড়ে, বা তারা হয়তো কস্টিউম ডিজাইনার্স হতে পারে, তারা স্ক্রিপ্ট রাইটার হতে পারে, তারা প্রোডাকশন ডিজাইনার হতে পারে। একটা স্ক্রিনে আমরা যা যা দেখি প্রত্যেকটা কিন্তু জিনিস সাজানো হয় প্রোডাকশন ডিজাইনারের ডিজাইন অনুযায়ী, এবং সে কিন্তু স্ক্রিপ্টটা পড়ে তারপর বুঝে ডিজাইনটা করে, যে আমি আমার স্ক্রিনে কি কি দেখতে ভালো লাগবে, এই সিনটার সাথে কি কি যায়। এই যে সেন্স গুলো, এই যে এইগুলো নিয়ে পড়াশোনা করা বা এগুলো নিয়ে রিসার্চ করে একটা মানে নিজের মতো করে কাজ করা, এগুলো কিন্তু শুধু ছেলেরাই করতে পারবে তা কেন, মেয়েরাও তো পারে। কারণ
কিন্তু মেয়েরা আসলে করতে পারে না কেন, যে রাতে কাজ করা যাবে না, ফ্যামিলির কিছু বাইন্ডিংস থাকে। কিন্তু আমাদের পরিবেশটা যদি পরিচ্ছন্ন হয়, আমাদের লোকজনগুলো যদি আমাদেরকে সাপোর্ট করে, আমাদের সাথে যারা ছেলেরা কাজ করে, আম, ভাই বন্ধু যাই বলি না কেন আমি, তারা যদি আমাদেরকে আম, একটা মেয়েকে নিজের বন্ধু হিসেবে বা নিজের বোন হিসেবে যদি দেখে আমাদেরকে সাপোর্ট করে, তাহলে আমার মনে হয় যে যেকোনো মেয়ে এই এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে, একমাত্র অ্যাক্ট্রেসই কেন, আমরা সবকিছুতে কাজ করতে পারি, কারণ আমরা সবকিছুতেই ভালো। আমরা কি ঘর সাজাই না? তাহলে একটা সেট সাজাতে সমস্যা কি? আমরা তো অনেক কিছু করি। আমরা কি গল্প বলি না? তাহলে একটা গল্প লিখতে সমস্যা কি? তো আমরা সবকিছুই করতে পারি। আমরা পুরো একটা একটা ফ্যামিলি কিভাবে চলবে সেটার ডিরেকশন দিচ্ছি। তাহলে একটা স্ক্রিনে কেন ডিরেকশন দিতে পারবো না? কে কি খাবে, কে কোথায় কি পড়বে, কে কখন কোথায় যাবে, কিভাবে দাঁড়াবে, আমরা আমার ছেলে মেয়েদেরকে শিখাচ্ছি তুমি এটা করবে না, এইভাবে করো, এইভাবে হাঁটবে না, ওইভাবে এইভাবে বসো। আমি যদি এই ডিরেকশন দিতে পারি, রিয়েল লাইফ ডিরেকশন দিচ্ছি, তাহলে সিনেমায় ডিরেকশন দিতে কেন প্রবলেম? আছে, অনেক ডিরেক্টর আছেন, অনেক ভালো কাজ করছেন। চয়নিকা চৌধুরী, উনি খুব ভালো কাজ করেন, আর্ট ফিল্ম বানান, আমার ওনাকে খুব ভালো লাগে। বাট এত অল্প কেন? আরো হওয়া উচিত। প্রডিউসার্স যদি কারো অ্যাবিলিটি থাকে, আমার মনে হয় যে আরো প্রডিউসার্সও বের হয়ে আসা উচিত, মানে একটু একটু সাহস করে। তো মেয়েদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আম, সবকিছুতে নিজেদেরকে প্রিপেয়ার রাখবেন, সবকিছুর নিজের ইচ্ছাটাকে যত যত বেশি নিয়ে আসা যায়। বিউটিফুল। আচ্ছা, মেয়েদের ইউ পার্সোনালি থিঙ্ক কোন বছর বয়সে বিয়ে করা উচিত, এন্ড হাউ শুড দে প্রায়োরিটাইজ বিয়ে করাটা তাদের লাইফ জার্নিতে? আমার মনে হয় মেয়েদের বিয়ের বয়স তো আসলে বলে 18 হলে বিয়ে করে দেওয়া যায়, বাট তাও তো যায় 13-তে না, যদি কেউ একটা চিন্তা। মেয়ে কিন্তু সত্যি কথা যেটা, 13-14 বছর একটা মেয়ে কিন্তু সংসার সামলাতে পারে। আমার আমার বড় মেয়েটা 15 ইয়ার্স। আমি যখন থাকি না, আমি যখন দেশের বাইরে থাকি 4-5 দিন, ও কিন্তু পুরো ফ্যামিলি মেনটেন করে চলে। কিন্তু রান্না বান্না থেকে শুরু করে কে কি খাবে, ও কিন্তু এগুলো ম্যানেজ করে। তো মেয়েরা পারে। বাট আমার মনে হয় যে একটা মেয়ের মানে রেসপন্সিবিলিটি নেওয়া, ওটা তো জানে যে ওকে করতে হবে কয়েকদিনের জন্য, একটা রোল প্লে করছে কিছুদিন। বাট বলছে এটা হ্যাঁ, নিজের ভাই বোন। হ্যাঁ, বাট একটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করার, আহ, মানে একটা ফ্যামিলিকে ম্যানেজ করা, মেনটেন করা, তাও আবার নিজের কমফোর্টের জায়গা থেকে গিয়ে আরেকটা নতুন একটা জায়গায় নিজেকে মানিয়ে কাজ করার, ওইটা যতদিন পর্যন্ত ম্যাচিওর না হয়, আমার মনে হয় যে আম, মানে একটু সময় নিয়ে করাটাই বেটার। বাট সময়টা কত, বয়স হতে পারে সেটা 21, হতে পারে সেটা 24-25, এটা ডিপেন্ড করে। আর কারো যদি মনে হয় যে ফ্যামিলি প্রেশারে করতে হচ্ছে বা কি, তো সেই ক্ষেত্রে আসলে আহ, কতটুকু হয়তোবা সে খুব দেখা, আমরা দেখছি যে খুব সাকসেসফুলি লাইফটা যাচ্ছে, বাট ওই মেয়েটার মনে কোথাও না কোথাও কিছু না কিছু আক্ষেপ থাকে, যেটা আমরা মানে কেউ জানি না। কারণ একটা মেয়ে খুব ভালো অভিনয় করতে পারে, এক সংসার জীবন সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের ছোট 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 খুশিগুলোকে কিভাবে করে একদম শাট ডাউন করে চুপ করে থাকতে হয়, সেটা কিন্তু সে শিখে যায়। তো আমার কাছে মনে হয় যে মা বাবারও একটু দেওয়া উচিত, যে মানে একটু প্রায়োরিটি দেওয়া উচিত আসলে মেয়েটা কি চাচ্ছে। আর যারা বিয়ে করতে চায়, রেডি আছে, তাদের যে কোনো বয়সে তারা বিয়ে করতে পারে। তো বেটার 21 অ্যাটলিস্ট তাকে ওই সময়টা দেওয়া উচিত। 18 টু মানে ইউনিভার্সিটি লাইফটা যে কমপ্লিট করে তারপর, কারণ একটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। কারণ আমাদের লাইফে কি হয়, কখন কি হয়, বিপদ আপদের কথা কেউ জানে না। সো আমার মনে হয় যে তার এতটুকু অ্যাবিলিটি হওয়া উচিত যে সে তার নিজের লাইফটাকে নিজে ম্যানেজ করতে পারে, যেন আরেকটা ডিপেন্ডেন্ট, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেন চলতে না হয়। ওইটুকু যখন হয়ে যায় না, তখন একটা মেয়ে বিয়ে করা উচিত। আমি এটাই এখন জিজ্ঞেস করতাম যে সো অ্যাজ এন অন্টারপ্রেনার বা একটা মেয়ের মা হিসাবে একটা মেয়ের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ব্যাপারে আপনার কি মনে হয়? ইউ আমার জাস্ট সেড মনে ইট হয় ইটস যদিও। ইটস ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি আমার মেয়েকেও বলেছি যে তুমি একটা টাইম পর্যন্ত আমি তোমাকে তোমার পড়াশোনা খরচ দিব, বাট আলটিমেটলি ইউ হ্যাভ টু ওয়ার্ক। Doesn't matter you're working with me or working with somebody else, but you have to work and earn your own money and do your rest of the studies.
ওর একটা প্ল্যান ছিল ও একটা মিনি কুপার কিনবে। So when she's 18, she wants a Mini Cooper. So I said, okay, fine, I'll buy you one. So she said, no, no, it's okay. You don't have to buy. You just give me the down payment. Just pay the down payment. The rest I will pay. And I'll make sure that I pay you back for the down payment. So I said, how are you going to do that? I said, I'll work. So where you will work? Anywhere. I will work anywhere. It could be maybe McDonald's. I can work in McDonald's. I can work in KFC. I can work in Star. Anywhere I will work. Then you work with me. Then no, no, no. I don't work with you and get the money. I will work somewhere else and then I'll pay you back. তো আমার মনে হয় এই জিনিসটা গ্রো করাটা ও নিজে থেকে, আমি কিন্তু এটা বলিনি যে এটা তোমাকে পে ব্যাক করতে হবে, বাট আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে ও আসলে কি চিন্তা করছে। এই যে ওর মধ্যে এই জিনিসটা আছে আমাকে পে ব্যাক করতে হবে বা আমাকে নিজেরটা নিজে আর্ন করতে হবে, তো আমার নিজের প্রয়োজনে কোনো কিছু যদি আমাকে কিনতে হয় তো আমাকে আর্ন করেই কিনতে হবে। তো এইটা আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চার আফটার সার্টেন এজ দে শুড হ্যাভ দ্যাট। আমরা তো বড় হয়েছে কি 25-26 বছর পর বাবা মা বলতো না না কিন্তু তোমার কিছু করতে হবে না। আমাদের দেশে তো তাই হয়, ইউনিভার্সিটি পড়া ছেলে মেয়েদের কিন্তু বাবা মারা বলে যে না কাজ করতে হবে, পড়াশোনা করো। তো ওইটা হওয়াটা ঠিক না। পড়াশোনা করে বিয়ে করো। আচ্ছা, আমাদের এখন ইন্টারভিউর লাস্ট সেগমেন্টে চলে আসছি। র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করবো কয়েকটা। আমি একটু এক্সপ্লেন করে আমি তোমাকে 4টা মুভির নাম বলবো হিন্দি। ওগুলার একটা ক্যারেক্টারের কথা বলবো। যদি বাংলাদেশে রিমেক করতে পারতো তাহলে ওই ক্যারেক্টারে বাংলাদেশের কোন অ্যাক্টরটাকে ইউ ক্যান ইমাজিন। ওকে, ঠিক আছে। নাম্বার 1, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেতে শাহরুখ আর কাজলের জায়গায় হু ডু ইউ ইমাজিন? সাকিব, ইদিকা। সাকিব। আমিও। কভি খুশি কভি গমের জায়গায় অমিতাভ বচ্চনের জায়গায় কাকে দিতে? আফজাল হোসেন। ডার্টি পিকচারে বিদ্যা বালনের জায়গায় কাকে? পরিমণি। ইংলিশ ফিনিশে শ্রীদেবীর জায়গায়? মৌসুমী। ওয়ান্ডারফুল। আচ্ছা, আমি এখন কয়েকটা বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেসের নাম বলবো, ওদের নাম শোনার সাথে সাথে তোমার কিওয়ার্ড মনে হয়। হ্যাঁ, শাকিব খান, মেগাস্টার। শুভ, গুড অ্যাক্টর। সালমান শাহ, সুপারস্টার। নুসরাত ফারিয়া, গ্ল্যামারাস। বিদ্যা সিনহা মিম, পরান। পরিমণি, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। শেরিন সুমি, ইটস ইউ। গো গেট আস। হ্যাঁ, গো গেট, রাইট। আচ্ছা, এখন আমাদের কিছু ফিক্স সিগনেচার কোয়েশ্চেন আমার শোয়ের। সেটা হচ্ছে নাম্বার 1, 20 বছর বয়সী সুমিকে যদি কোনো অ্যাডভাইস দিতে হয় তাহলে কি অ্যাডভাইস দিতেন? ফোন করে বলতাম প্লিজ তোমার যেটা পড়তে ভালো লাগছে না ওটা পড়ো না, যেটা করতে ভালো লাগে সেটাই করো। আচ্ছা, লাইফে পাওয়া বেস্ট অ্যাডভাইস কোনটা? আমার বাবার অ্যাডভাইস ছিল যে ফ্যামিলি লাইফে 3টা জিনিস মেনে চলতে হয়, মনে রাখতে হয়: কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস অ্যান্ড ট্রাস্ট। ওয়ার্স্ট অ্যাডভাইস লাইফে পাওয়া? সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড আমাকে বলেছিল যে ইফ ইউ একই সাথে আমরা কম্পিট করছিলাম জবে, তখন প্রথম জবে আমি বলছিল যে তোমার ফ্যামিলিতে ঝামেলা হবে, এই হবে সেই হবে, টাইমিংয়ে মিলছে না, জবটা ছেড়ে দাও। আমি জবটা ছেড়ে দিলে ওর জন্য খুব ভালো হতো। তো ওটা ফার্স্ট অ্যাডভাইস ছিল, কারণ আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, তো আমি অফিস থেকে ছুটি নিচ্ছিলাম। তো 3 দিন ছুটির পর যখন ওর ইনফেকশন হয়ে যাওয়ার পর আমাকে আরো 2 দিন ছুটি বাড়াতে হচ্ছিল। ওরা আমাকে বলছিল যে ইউ ক্যান ডু হাফ ডে বাট উই ক্যান নট গিভ ইউ ফুল ডে। তো তখনও আমাকে বলেছিল জবটা ছেড়ে দাও, and trust me, I quit my job on that day. You took the worst advice? Yes. So sorry. আচ্ছা, what advice তুমি আজকালকার ইয়াং মেয়েদেরকে যারা এন্টারপ্রেনারশিপ পারসু করতে তাদেরকে কি অ্যাডভাইস দিবে? লাইফে কাজ করতে গেলে, এন্টারপ্রেনার হতে হলে অনেক বাধা বিপত্তি আসবে এবং ওগুলোকে নিয়েই চলতে হবে। বাধা বিপত্তি আসবে বলে একদম ডিমোটিভেটেড হয়ে ছেড়ে দেওয়া যাবে না, গো গেটার হতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স। বলবো পেশেন্সের সাথে আস্তে আস্তে করে কাজে আগাও। হুট করে একটা জিনিস শুরু করলেই যে হয়ে যাবে এমন কিছু না। ফেইলিয়ার ইজ দ্য পিলার টু সাকসেস, সো এটা মনে রেখে চলতে হবে। অ্যান্ড এখন যদি পিছে তাকাও এন্টায়ার লাইফে, which was the best decision of your life? Marrying my husband. Thank you so much. It was one of the best interviews I had, and আশা করি আজকে অনেক মেয়ে এটা দেখে অনেক এনকারেজড হবে, Hopefully ইন্সপায়ার্ড হবে। Thank you.